সো ওকে, আমি আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। তো আমার জিকে ক্লাস নিয়ে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে কি আমি শুধু পিডিএফ পড়াবো না, আমি ভিডিও এমসিকিউ করাবো আপনাদের, আবার কিছু ডকুমেন্টারি দেখাবো। শুধু যে মানে আজকে না দেখাই কিন্তু অল টাইম যে আমি শুধু পিডিএফ পড়াবো বা এরকম কিছু না। আর জিকে যেহেতু একটা আপডেটেড বিষয়, একটা সাবজেক্ট, এটা প্রত্যেকটা ব্যাচকে জন্য আমি একসাথে করাই কেন, কারণ একটা ব্যাচকে যদি আমি আজকে যে ক্লাসটা করাচ্ছি আরেকটা ব্যাচকে সেটা নাও করাইতে পারি। যেমন আজকের লেকচারটা টোটালি নতুন, তো আমার অনেক ব্যাচ আছে যারা অলরেডি তাদের ক্লাসও শেষ জিকে, কিন্তু আমি তাদেরকেও অ্যাড করেছি কারণ কি জিকেটা আসলে টোটালি আপডেটেড। তা আমি অলরেডি মেন্টরদের সাথে কথা বলেছি, একটা ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম যেগুলো ইম্পর্টেন্ট ব্যাচ, অনেক ব্যাচ আছে আমাদের 235টা, সব ব্যাচ তো আর একসাথে পসিবল না। তো যারা ইম্পর্টেন্ট ব্যাচ আমরা বা যাদের থেকে বেশি সাকসেস স্টোরিজ আসার চান্স আছে, সবাইকে নিয়েই এখন থেকে আমি ভাবতেছি জিকে ক্লাস করাবো। কারণ জিকেটা অলরেডি জানেন আপনারা হিউজ আপডেট হচ্ছে, ফিনান্সিয়াল জিকে অ্যাড হচ্ছে। যেহেতু আমি একটা ব্যাংকিং সেক্টরে আছি অলরেডি আজকে প্রায় 11 ইয়ার্স, সো আমি মনে করি আমার থেকে, শুধু আমার থেকে না অন্যান্য স্যারদের থেকেও সবচেয়ে ভালো ফিডব্যাকটা এবং সবচেয়ে রিয়েল ফিডব্যাকটা আপনারা পাবেন। সো আমি আশা করি যে আপনারা জিকে, ফিনান্সিয়াল জিকে থেকে ইনশাল্লাহ সবকিছুই কমন পাবেন। আমরা আজকেই প্রথম ক্লাসটা শুরু করতেছি, মানে একেবারে ফিনান্সিয়াল জিকের প্রথম ক্লাস। যদিও এই ক্লাসটা আমি আগে একটু অন্যভাবে নিয়েছিলাম, কিন্তু আজকে টোটালি সুন্দর করে আপডেটেড করে করা হয়েছে। এটা এখন আসলে ফিনান্সিয়াল জিকে বললে ভুল হবে, ফিনান্সিয়াল নলেজ যেটা বলা যায়। এবং আমি খুবই খুশি এটা প্রিলি এবং রিটেন দুইটাতে অ্যাড হয়েছে। এর ফলে কি হবে, আপনি যখন চাকরি পাবেন দেখবেন সবকিছু আপনার চেনা জানা মনে হচ্ছে। তা এতদিন জিকে, অমুক যুদ্ধ কবে হয়েছিল, এগুলো পড়ে আসলে আহ ব্যাংকে কোনো কাজ আসতো না। কিন্তু এখন আরটিজিএস কি, হোয়াট ইজ বিএফটিএন, হোয়াট ইজ এনপিএসবি, এগুলো যে আপনারা আসে, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন কাজের একটা অংশ, আমরা নিজে করতেছি। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আরটিজিএস, বিএফটিএন, এনপিএসবি, এগুলো যদি আপনারা জানেন, হোয়াট ইজ ক্লিয়ারিং, হোয়াট ইজ দ্য হোয়াট আর দ্য টাস্ক অফ সেন্ট্রাল ব্যাংক বা ফাইন্যান্সিয়াল মার্কেট, তারপর ব্যাংকিং মার্কেট, ক্যাপিটাল মার্কেট, এরকম অনেক কিছু ব্যাপার আছে। নট অনলি মানে শুধু ব্যাংক রিলেটেড না, অনেক রিলেটেড তথ্য এখানে আসবে। সো এই যে দেখেন সিআরআর সম্পর্কে এবার সিনিয়র স্যারে বলেছে, সো আই থিংক যারা ব্যাংকার তারা খুব ভালোভাবে জিনিসটা পেরেছেন যে হোয়াট ইজ সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, যে সেটাকে সিআরআর বলে, হোয়াট ইজ সিআরআর। এছাড়া আরো কি জানি আসছে একটা দেখলাম। সো আমি দেখে খুব মজা পেয়েছি কারণ আমার সব চেনা জানার মধ্যেই পড়েছে। সো আপনারাও আস্তে আস্তে সব চেনা জানার মধ্যেই পড়বে। আর আমি আশা, সিলেবাস ইট হ্যাজ নো বুক অ্যাকচুয়ালি, বিকজ এটা টোটালি আপডেটেড একটা বিষয়। আপনারা সবসময় প্রথম আলোর অর্থনৈতিক পেজটা পড়বেন, অর্থনীতি রিলেটেড যে পেজটা আমি এখনো পড়ি। আমার অনেক কলিগ বলে যে স্যার আপনি অর্থনীতি, আমি বলি হ্যাঁ, আপনি আফটার 3 PM বা 4 PM যখন ব্যাংক আওয়ার শেষ হয় তখন আপনি একটু জাস্ট এই অর্থনৈতিক পড়েন। তো আমাকে বলে স্যার আপনি কেন পড়েন, আমি বলি আমি যে কোচিং করাচ্ছি বা আমি পরীক্ষা তো আর দিব না, এইটার জন্য না, আমি নিজের নলেজ বাড়ানোর জন্য, কারণ এই নলেজটি আমার ব্যাংকিং সেক্টরে লাগবে। আর যারা পড়তেছেন এখন তাদের তো 100% এটা লাগবে। সো আপনারা প্রথম আলোর, জাস্ট প্রথম আলো একটা, জাস্ট ফলো ওয়ান নিউজ পেপার, মাল্টিপল দরকার নাই, প্রেশার নেওয়ার দরকার নাই। ওই যে বললো না সাইদুল ভাই যে অ্যাকচুয়ালি মানে আমরা অনেক কঠিন করে ফেলি আহ, এইগুলা। আপনার কালকে আমাকে এখানে রাবেয়া আছে কিনা আমি জানি না, রাবেয়া আছে হ্যাঁ, আমাদের ও স্টুডেন্ট। সো রাবেয়া বলতেছিল স্যার এই এই যে কি জিকে অথবা ফিনান্সিয়াল অ্যাবিলিটি এগুলা কিভাবে পারবো। So, আমার কথা হচ্ছে কি দরকার নাই পারার, সব 200-তে 200 রিটেন বা সবাইকে 100-তে 100 পিলি পারে। So, আপনি ওটা প্রেশার নিচ্ছেন কেন, দরকার নাই, দিবেন না, 10 মার্ক 10 মার্ক 20 মার্ক ছাড়বেন, সমস্যা কি। বাকিগুলোতে এক্সপার্ট হয়ে যান, আপনাকে ট্রান্সলেশন এক্সপার্ট হয়ে যান। আমি পার্সোনালি 5টা সরকারি জব পেয়েছি, 4টা সিনিয়র অফিসার এবং একটা অফিসার। আমি কোনোদিন অফিসার পরীক্ষাই দিতাম না, কারণ আমি প্রাইভেট ব্যাংকে ছিলাম, ওখানে আমি ভালো স্যালারি জব করতাম।
সো আমার অফিসার আসলে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আমি ভাবতাম যে আমি আমার স্টুডেন্টদেরকে অলটাইম বলতাম যে হইলে এসো নাইলে গেছো। সো এসো না, এসোটাই আমার টার্গেট ছিল, কারণ আমার বয়স ছিল মাত্র 1 বছর 5 মাস, 5টা 6 মাস। কিন্তু আমি 1 বছর 4 মাসেই 5টা সরকারি জব পেয়েছি, তিনটা একটা, দুইটা সোনালী ব্যাংকে, তিনটা জনতা ব্যাংক। তো আমার কথা ছিল তখন যে আমি পড়লে ভালোভাবে পড়বো, নাহলে পড়বোই না। তো যাদের হাতে সময় কম তারাই আসলে সময়ের মূল্য এখন বুঝতেছেন যে আসলে সময়টা কত ইয়া। তো আমি কি করতাম, আমি কিন্তু 19টা রিটেনের জন্য কোয়ালিফাই হয়েছি, মানে প্রিলি টিকেছি। আর 39টা টোটাল প্রিলি দিয়েছি, আমার মনে আছে, আমি সবসময় লিখে রাখতাম। 39টার মধ্যে আমার 20টা ফেল প্রিলি। তো চিন্তা করেন, ফেলের সংখ্যা বেশি। আর 19টা হচ্ছে গিয়ে আমি টিকেছি রিটার্নের জন্য। কিন্তু 19টা রিটার্ন টিকার পরে, মানে রিটার্নের জন্য কোয়ালিফাই হওয়ার পরেও আমি কিন্তু মাত্র 5টা রিটার্ন টিকেছি, মানে ভাইভার জন্য কোয়ালিফাই হয়েছে এবং 5টাই আল্লাহর রহমতে জব হয়েছে। সো রিটেন ইজ দ্য মেইন থিং। আপনি কয়টা প্রিলি টিকছেন, ইট ডাজেন্ট ম্যাটার, আপনি যতক্ষণ না জব না পান। সো আমাকে রিটেন আসলে আপনার যদি বলেন, তাহলে আমি বলবো সবার আগে ম্যাথ, সবার আগে জিকে। আমাদের সময় জিকে ছিল না। সব সবার আগে জিকে, সবার আগে যত ছোট যেগুলা করা যায়। আর আমি এই কয়েকদিন আগে, এই কয়েক 2-3 দিন আগে, যে আপনাদের 5 তারিখে এক্সাম আগে, আমি এক রাত্রেবেলা একটা ফোকাস রাইটিং এর পিডিএফ শেয়ার করেছিলাম। আল্লাহর বাস্তবে এটা একটু চোখ পেলে দেখেন। একেবারে ইনোভেটিভ, একেবারে ইউনিক একটা পিডিএফ, পয়েন্ট বেস, টেবিল বেস, ডেটা বেস নির্ভর একটা পিডিএফ দিয়েছি, টোটালি ব্যাংকিং সেক্টর নিয়ে। যেহেতু বাংলাদেশ ব্যাংক, ও বাংলাদেশ ব্যাংক কিন্তু টেকনোলজি এবং ব্যাংকিং রিলেটেড ফোকাস দেয়। এখন জানি না কি করবে, কিন্তু আমার মনে হয় তারা লাইনে চলে আসছে অলরেডি, কারণ তারা এখন দিচ্ছে ওইরকম ভাবে, যে তারা বুঝে গেছে যে না, ওই অমুক ক্ষমতায়ন বা কি গার্মেন্টস, এগুলা দিলে হবে না। দিতেও পারে, আই ডোন্ট নো, বাট আমি তাদের প্যাটার্ন বুঝতেছি হয়তো, যে তারা ব্যাংকিং রিলেটেডই অনেক কিছু দিবে। সেটা ট্রান্সলেশন হয়তো টেকনোলজি রিলেটেড দিতে পারে। সো আমি আশা করি আপনারা সবাই একটু জাস্ট নিজেদেরকে আপডেটেড রাখেন। জিকে তে আপডেট হইলে কি হয়, ফোকাসটাও আপডেট হয়ে যায়। আর আমি তো আছি, আপনাদের ফোকাস আমি পরীক্ষার আগে বলে দিব। আর প্রিলির কিছু টেকনিক আছে, সেটা আমি এখন বলবো না। প্রিলি এক্সামের আগে বাংলাদেশ ব্যাংকে প্রিলি জুলাইতে হোক, আগস্টে হোক, সেপ্টেম্বর হোক, ইট ডাজেন্ট ম্যাটার, টেনশন নেওয়ার কিছু নাই। জাস্ট আপনার বেশি পড়লে যে জব পাবেন এরকম না, প্রিলি টিকবেন এরকম না। যদি পড়ালেখা করলে সবাই জব পাইতো, তাহলে সবাই জব পায় না কেন? সো আপনাকে একটু টেকনিক্যালি চলতে হবে। এগুলো সবই আমি বুঝাই দিব কিভাবে কি করবেন, আমি কেন, সব স্যাররাই বলবে। আর একটু প্লিজ, যেই ক্লাসই মিস দেন না কেন, আমি বলবো কোনো ক্লাসই মিস না দিতে, বাট অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্লাস এবং জিকের ক্লাস মিস দিবেন না প্লিজ। আর অন্যগুলা মিস দিলে দিতে পারেন, কিন্তু এই ক্লাসগুলো মিস দিবেন না। আমরা অনেক আপডেট করতেছি, আপনারাও আপডেট হন, আমাদের থেকে জানেন শুনেন। হয়তো আমাদের ভুল থাকতে পারে, আপনারা ধরাই দিবেন, আপনাদের ভুল থাকতে পারে, আমরা ধরাই দিব। তো আমরা এই যে ফিনান্সিয়াল জিকে থেকে আজকে আমরা পড়বো ফিনান্সিয়াল সিস্টেম অফ বাংলাদেশ। এরপর আমরা আস্তে আস্তে আগাবো, অনেক ব্যাপার আছে, অনেক ল পড়বো আমরা, আমরা ব্যাংকিং ল আর কি, ছোট ছোট করে একদম, আপনি যাতে মনে রাখতে পারেন। আমি কিন্তু বেশি পড়তে পারি না, আবার পড়াইতেও পারি না। আমি অনেক কথা বলি এবং পড়াই খুবই কম। আর যেটা পড়াই ইনশাল্লাহ মনে থাকবে। আর কিছু ডকুমেন্টারি দেখাই, ভিডিও দেখাই, এগুলো আপনাদের কাজে আসবে। কারণ আমরা যে কোনো মুভি, 10 বছর আগের মুভি আমাদের মনে আছে কেন, আমরা কি পড়েছি, সেটা কি আমরা লিখেছি না, কিন্তু তাও আমাদের মনে আছে কারণ আমরা শুনেছি। তো শুনলে জিকে মনে থাকে, বা যে কোনো কিছুই মনে থাকে। সো আমরা পিডিএফটা শেয়ার করি, সবাই একটু অ্যালার্ট হন। হ্যাঁ, সামনে যেহেতু বিশ্বকাপ শুরু হচ্ছে, অনেকেরই পড়া একদম উঠে যাবে। যদি এই বিশ্বকাপের যে একটা ভাইবস আছে, সেটা যদি আপনি পার করে পড়ালেখা করতে পারেন, খেলা দেখেন, আপনার প্রিয় দলে খেলা ছাড়া অন্য খেলা দেখার দরকার নেই, কারণ প্রতিদিন 2টা 3টা করে খেলা, 48টা টিম, অনেক বড় খেলা, শান্তিতে দেখবো আমরা। এটা আপনাকে আমি একটু খোঁচা দিলাম কেন, শান্তিতে আপনি তখনই দেখতে পারবেন যখন আপনি ভালো একটা, এখানে পড়তে আসছেন কেন, আপনারা ভালো কোনো জব বা ভালো জায়গায় নিজেকে দেখার জন্য। আর যদি ওইরকম ভাবে চলতে থাকেন যে আচ্ছা 1 মাস যাক, সমস্যা কি, 1 মাস গ্যাপ দিই, তাহলে কিন্তু হবে না ভাইয়া। কারণ কি, বাংলাদেশ ব্যাংকের এক্সাম এই বিশ্বকাপের পরেও হতে পারে, ইন দ্য মিডলও হতে পারে। আবার
সেপ্টেম্বরে হতে পারে, আগস্টে হতে পারে, জানি না কখন হবে, টেন্ডার এখনো দেয় নাই। সো আপনারা ওই রকম ভাবে নিজেদেরকে প্রিপেয়ার শুরু করেন। বিশ্বকাপের একটা উন্মাদনা থাকবে, নো প্রবলেম, কিন্তু ওই রাত জাগেন, নো প্রবলেম। যেটা যখন করার ওইটা কইরেন। যে ক্লাস মিস দিব স্যার আজকে, খেলা যদিও আমাদের এই ক্লাস টাইমে হয়তো খেলা নাই আই গেস, কিন্তু আমি জানি রমজান মাস, তারপর হচ্ছে গিয়ে ডিসেম্বর মাস, আর হচ্ছে গিয়ে যে যে ফুটবল বা ক্রিকেটের এই ওয়ার্ল্ড কাপ মাসগুলোতে পোলাপানের পড়ালেখা হয় না। এগুলো যদি স্যাক্রিফাইস করতে পারেন তাইলে আপনি কিন্তু নিজেকে একটা ভালো জায়গায় দেখতে পারবেন। আমি বলবো না যে একদম মিস দিবেন, ওইটাও দরকার আছে, কিন্তু টোটালি ওইটাতে ডুবে থাকেন না প্লিজ। বিশেষ করে ছেলেদের বলতেছি, মেয়েদের খেলাধুলা নিয়ে উন্মাদনা কম। ছেলেদের বারবার বলতেছি যে ভাই, সামনেই কিন্তু সিনিয়র অফিসার, এই যে দেখেন সোনালী ব্যাংকের কিন্তু সার্কুলার দিচ্ছে না কেন? সোনালী ব্যাংক প্রমোশনই দিতে পারতেছে না, সার্কুলার দিয়ে কি করবে? এত মানুষ ঢুকায় কই যাবে? তো আগামী 2 বছরও নাও আসতে পারে সোনালী ব্যাংকের সার্কুলার, তখন কি করবেন? আচ্ছা বাদ দেন, 2 দিন পর দেখবেন রূপালী ব্যাংক আর দিবে না। জনতা ব্যাংক তো কবে থেকেই দেওয়া বাদ দিয়ে দিস। সো বাংলাদেশ ব্যাংক এটি দিছে 2 বছর পর। সো ভাববেন না যে বয়স আছে আমি তো জব পাবোই, নো। জবের বয়স থাকলেও পোস্ট যদি না ছাড়ে, যদি সার্কুলার না হয়, এই নেগেটিভ জিনিসগুলো সব সময় মাথায় রাখতে হবে ভাই, যে আমার বয়স আছে, নো প্রবলেম। বিসিএস ও দেখবেন যে সবাই কি আর বিসিএস এ টিকে? তো একটা জায়গা ছিল ব্যাংক, এটাও কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু আমার মতে কঠিন না, এটা এখন লাইনে চলে আসছে, আগে লাইন ছিল না। আগে ম্যাথে জোর দিত, যদিও রিটেনে বাংলাটা রাখা একটু অযৌক্তিক মনে হয়েছে, কিন্তু আমার মতে ওইটা নাম্বার দেওয়ার জন্য, মানে আপনি যাতে নাম্বার তুলতে পারেন সেটার জন্য আপনাকে দিস। সো আমরা ফোকাস রাইটিং নিয়ে এখন ভাববো না, আমরা এখন জিকে নিয়ে টোটালি প্রতিদিন আপডেটেড থাকবো। ফোকাস রাইটিং আমরা 1 সপ্তাহ আগে পড়বো, আর রিটেন তো দেরি আছে এখন। এখন শুধু প্রিলি আর রিটেন একসাথে পড়াইলেও প্রিলির জন্য প্রিপেয়ার হন নিজেরা। সো আসেন, ফাইন্যান্সিয়াল নলেজ যেটা, সেটা প্রিলি এবং রিটেন দুটাতেই আসবে। সো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, আমি নিজেও এটা নিয়ে গবেষণা করতেছি। সো শুরু করি। সবাই দেখতেছেন কিনা একটু বলবেন, আর প্লিজ চুপ করে থাকবেন না, চুপ করে থাকলে হবে না, এই ক্লাসে কিন্তু পার্টিসিপেট করতে হবে। আমরা কি সবাই দেখতেছি একটু বলেন? সবাইকে আমরা দেখছি? রাফিক, জান্নাত, মেহেদি, আমরা কি দেখতেছি কিনা বলেন? জি, জি দেখতে ভাইয়া, পাচ্ছি। দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু কথা বলাই নিব, আমি আগের স্যারের মতো না কিন্তু। ওকে, মানিক দেখতে পাচ্ছেন? স্বর্ণা, স্বর্ণালী দুইজনই আসছে, ওয়াও। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, সো আমরা হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভেরি গুড। সো দেখেন, আমি কিন্তু আপনাদের ভুলি নাই, স্বর্ণা। সো আমি চাই আমার সব স্টুডেন্ট, টাকা পয়সা ম্যাটার না আমাদের কাছে, এরা যাতে ভালো আপডেটেড জিনিসটা পায়। সো মনে করেন আজকে ফিনান্সিয়াল নলেজের প্রথম ক্লাস, এইভাবে থাকেন। এবং প্লিজ আমি আরেকবার অনুরোধ করছি, সবাই আজকের ক্লাস থেকে একটু রেগুলার হয়ে যান। এই ক্লাসটা জাস্ট প্রতিদিন করবেন। আপনার বাসায় পড়া লাগবে না, আমি এখন যেভাবে পড়াবো আপনার বাসায় আর পড়া লাগবে না। শুধু পরীক্ষার আগে আমার এই ভিডিও দেখার দরকার নেই, পিডিএফটা জাস্ট চোখ বুলায়েন তাইলেই হবে। আর জিকে তো প্রতি মুহূর্তে আপডেট হয়, সো এটা খুবই টাফ, কেউ নিতে চায় না এই জিকের সাবজেক্টটা। সো আমি এক প্রকার এই যে আপনার রিস্ক নিয়েই করতেছি। সো দেখা যাক। সো শুরু করলাম। ফিনান্সিয়াল সিস্টেম অফ বাংলাদেশ, আমি রাহাত এম হক, সিনিয়র অফিসার হিসেবে গত 7 বছর ধরে আছি সোনালী ব্যাংকে। আর এমবিএ করেছি এমআইএস ঢাকা ইউনিভার্সিটি এবং ইউআইইউ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ট্রিপলি করেছি। আমার সব ব্যাচমেট বলেন, ক্লাসমেট বলেন, সব বিদেশে, এরা সরকারি জবে নট ইন্টারেস্টেড, একমাত্র আমি কেন আসছি আল্লাহ জানে। হোয়াট এভার, শুরু করি। দ্য ফিনান্সিয়াল সিস্টেম অফ বাংলাদেশ ইজ কম্প্রাইজড, দেখেন আমি কাকে বলে শুরু করি নেই, ডাইরেক্ট কয় প্রকার সেটাতে গেছি। একটা হচ্ছে ফর্মাল সেক্টর, এটা অলরেডি আমরা একরকম ভাবে পড়িয়েছি সবাইকে, কিন্তু এখন আমি একটু অন্যরকম ভাবে পড়াবো। একটা হচ্ছে সেমি ফর্মাল সেক্টর, আর একটা হচ্ছে ইনফর্মাল সেক্টর। তো যদি আপনাকে আসে কোশ্চেন যে ফিনান্সিয়াল সিস্টেম কয় প্রকার, তখন কিন্তু আপনি দিবেন 3 প্রকার, কি কি এইটা। ওকে,
সো ফর্মাল সেক্টরে ইনক্লুড হচ্ছে গিয়ে ব্যাংক, নন ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস যেটাকে বলা এফআইস, তারপর হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিজ, ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারিজ, এটা মার্কেট হবে, টি হবে একটা, লাইক ব্রোকারেজ হাউস, আর মার্চেন্ট ব্যাংকস, মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন, সবগুলো হচ্ছে ফর্মাল সেক্টর। ওকে। আর সেমি ফর্মাল সেক্টর হচ্ছে গিয়ে এটা যেগুলো আসলে which are regulated but do not fall under the jurisdiction of central bank, I insurance authority, BSEC মানে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, or any other enacted financial regulator। তার মানে এরা আসলে রেগুলেট হয় নিজেদের মতো। বাংলাদেশ ব্যাংকের জুরিসডিকশনে তারা পড়ে না, তারা ইন্স্যুরেন্স অথরিটিদেরও জুরিসডিকশনে পড়ে না, কোনো রেগুলেটরি অথরিটির এরা পড়ে না। এটা কি, এরা আসলে স্পেশালাইজ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, লাইক আপনারা যেটা অ্যাপ্লাই করেন হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফ এনজিও, সমবায় ব্যাংক, গ্রামীণ ব্যাংক, নন গভর্নমেন্ট এনজিওস যেটা, তারপর হচ্ছে ডিসক্রিট গভর্নমেন্ট প্রোগ্রামস এক্সেট্রাকে বলা হয় সেমি ফর্মাল সেক্টর। ওকে। সো যদি কোনো প্রিলিতে চলে আসে যে নিচে এটা কোন সেক্টরে পড়ে, তখন কিন্তু আপনাকে এটা দিতে হবে। আরেকটা হচ্ছে ইনফর্মাল সেক্টর, যেটা সোজা কথা প্রাইভেট কোম্পানিজ, যেগুলো আসলে তাদের নিজেদের মতো চলে, কোনো আর রেগুলেটর নাই তাদের, আনরেগুলেটেড। ওকে। আচ্ছা, ফিনান্সিয়াল মার্কেট বলে কিছু আছে, এটাও আবার কয়েকটা টাইপস আছে। কি কি? এক নম্বর হচ্ছে মানি মার্কেট, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, আমি মাঝখান দিয়ে কিন্তু হঠাৎ ধরবো। আচ্ছা, আমাকে একটু 2 মিনিট সময় দেন, আমি একটু পানি খাই। ওকে, আবার শুরু করি, সরি। সো ফিনান্সিয়াল মার্কেট দুই রকম, একটা হচ্ছে গিয়ে মানি মার্কেট। এই মার্কেট হচ্ছে গিয়ে যেখানে হাই লিকুইডিটি, যেখানে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস উইথ হাই লিকুইডিটি অ্যান্ড ভেরি ভেরি শর্ট ম্যাচুরিটিজ আর ট্রেড, মানে শর্ট টার্ম ট্রেড হয় এখানে, এবং হাই লিকুইডিটি ইনস্ট্রুমেন্ট এখানে ট্রেডিং হয়, মানে আপনার কেনাকাটা ডাইরেক্ট ক্যাশ রিলেটেড। ম্যাচুরিটি পিরিয়ড হয় ওভারনাইটও হতে পারে, আবার less than 1 year, বাট নট ইন 1 year, less than 1 year হতে পারে। দ্য মানি মার্কেট কম্প্রাইজেস ব্যাংকস এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস কে তারা আর কি ইয়া করে। জান্নাত কি কিছু বলবেন? ওকে। আচ্ছা। ওকে। 20 of them আর প্রাইমারি ডিলার্স ইন ট্রেজারি সিকিউরিটিজ, মানে হচ্ছে ট্রেজারি হিসেবে কাজ করে 20টা কোম্পানি এরকম আছে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বিল নিয়ে কাজ করে। আর মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস, এখান থেকে প্রশ্ন আসতে পারে কি কি, যেমন সার্টিফিকেট অফ ডিপোজিটস, কমার্শিয়াল পেপার, ট্রেজারি বিলস, গভর্নমেন্ট বন্ডস, ইন্টার ব্যাংক লোনস, এবং রিপারচেজ এগ্রিমেন্ট যেটাকে বলা হয় রিপো। আমরা অনেকে জানি রিপো রেট, রিভার্স রিপো, এগুলো আমরা সব পড়বো এখন না, একদিনে সব পড়লে সমস্যা আছে। আরেকটা হচ্ছে গিয়ে রিভার্স রিপো। সো এগুলো হচ্ছে গিয়ে মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস। যদি আপনাকে প্রশ্ন আসে পরীক্ষায় যে নিচে কোনটি মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, তাহলে কিন্তু আপনাকে বলতে হবে এগুলা। ঠিক আছে, কেউ লেখালেখি করার দরকার নাই, শুধু শোনেন, আমার ক্লাস শুধু শুনবেন, আমি লিখতে বললে লিখেন, এখন লেখার দরকার নেই। আর এগুলা স্লাইড তো আপনারা পাবেনই। ওকে, তাহলে আমরা একটা দেখলাম যে ফিনান্সিয়াল মার্কেট কয় প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে সরি 3 প্রকার, একটা মানি মার্কেট আর একটা ক্যাপিটাল মার্কেট, 3 নাম্বার হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। সো আমরা 2 নাম্বার দেখি ক্যাপিটাল মার্কেট। এটা হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল মার্কেট, এমন মার্কেট যেখানে একটু আগে দেখলাম শর্ট টার্ম ডিপ, এখানে হচ্ছে লং টার্ম ডেট, অর ইকুইটি ব্যাকড। ইকুইটি মানে হচ্ছে গিয়ে সিকিউরিটিজ, মানে হচ্ছে গিয়ে সম্পদ আর কি, ইকুইটি ব্যাকড সিকিউরিটিজ আর বট অ্যান্ড সোল্ড। এটা একদম নর্মাল এক্সাম্পল হচ্ছে গিয়ে শেয়ার বাজার। Capital markets are defined as markets where money is provided for periods longer than a year। তার মানে কি, আমরা দেখলাম যে মানি মার্কেটে লেস দ্যান এ ইয়ার, আর ক্যাপিটাল মার্কেট হচ্ছে লঙ্গার দ্যান আ ইয়ার। তার মানে 1 বছরের ঊর্ধ্বে যেগুলো, সেগুলোকে এখানে ইনস্ট্রুমেন্ট হিসেবে ধরা হয়। আর এটা কে রেগুলেট করে? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিসেক। ওকে। সো মানি মার্কেট কিন্তু বাংলাদেশ ব্যাংক ডিল করে। টাইপস অফ ক্যাপিটাল মার্কেট কি? প্রাইমারি মার্কেট, যেখানে হচ্ছে গিয়ে ডিলস উইথ
নিউ সিকিউরিটি নিয়ে কাজ করে। সোজা কথা প্রাইমারি মার্কেট নিউ সিকিউরিটি নিয়ে কাজ করে, সেটাকে বলা হয় প্রাইমারি মার্কেট। সিকিউরিটিজ মানে কিন্তু এখানে কিছু পেপার, দেখবেন শেয়ার বাজার করলে আপনাকে কিছু পেপার দিবে, আগে হয়তো এখন অনলাইনে হয়। সো এই পেপারটাই হচ্ছে কি আপনার সিকিউরিটিজ, মানে আপনার সম্পদ। সো এই প্রাইমারি মার্কেট হচ্ছে কি যে যারা নিউ সিকিউরিটিজ নিয়ে কাজ করে সেটা হচ্ছে প্রাইমারি মার্কেট। তার মানে আপনি যদি প্রথমেই কিনতে যান বা এই যে করেন, তাহলে আপনাকে প্রাইমারি শেয়ার আগে কিনতে হবে। যেমন এক্সাম্পল আইপিও মার্কেট, ইনিশিয়াল পাবলিক অফারিং। সো এইটাও অ্যাব্রিভিয়েশন আসতে পারে, মনে রাখেন ইনিশিয়াল পাবলিক অফারিংস কে আইপিও মার্কেট বলে। সেকেন্ডারি মার্কেট হচ্ছে গিয়ে সোজা বাংলায় যেখানে প্রিভিয়াসলি ইস্যুড, মানে সোজা কথা রিসোল্ড, আপনি আগে ইস্যু হয়েছে এটার আবার আপনি কিনবেন। মনে করেন আপনি আজকে একটা শেয়ার কিনলাম আমি, এটা এখন আমি তৌসিফকে বিক্রি করব, তৌসিফের জন্য এটা সেকেন্ডারি, আমার জন্য এটা প্রাইমারি ছিল। দ্যাটস ইট। সো সেকেন্ডারি মার্কেট ইজ আ ফাইন্যান্সিয়াল মার্কেট ওয়্যার সিকিউরিটিজ হ্যাভ বিন প্রিভিয়াসলি ইস্যুড অ্যান্ড আর দ্য সেকেন্ড হ্যান্ড, সোজা কথা ক্যান বি রিসোল্ড, আবার আপনি বেচতে পারবেন। আপনি 10 টাকা দিয়ে কিনলেন, 12 টাকায় বেচলেন। ওকে, টাইপস অফ সেকেন্ডারি মার্কেট কি কি? সেকেন্ডারি মার্কেট কিছু টাইপস আছে। এক, অর্গানাইজড স্টক এক্সচেঞ্জ, ওসিই ওএসই বলে। অর্গানাইজড স্টক এক্সচেঞ্জ, এটা হয়তো আপনারা অনেকেই এটার সাথে পরিচিত নয়, আমরা নিজেরাও বেশি পরিচিত নয়, কারণ এটা ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটের সাথে ব্যাংকের অনেক ডিফারেন্স আছে। আমরা হচ্ছে মানি মার্কেটের সাথে আহ, পরিচিত। আরেকটা হচ্ছে ওভার দ্য কাউন্টার মার্কেট, ওটিসি মার্কেট। এটা কি ক্যান এগুলো জিজ্ঞেস করার দরকার নেই, জাস্ট আপনারা মনে রাখেন কয়টা টাইপ, কি নাম। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে গিয়ে ফরেন এক্সচেঞ্জ মার্কেট। এটা আমরা সবাই জানি, বিদেশের মাটিতে বাংলাদেশের সাথে বিদেশের যে একটা লেনদেন। ইন দ্য ফরেক্স মার্কেটস ব্যাংকস আর ফ্রি টু বাই অ্যান্ড সেল ফরেন কারেন্সি। ফরেন এক্সচেঞ্জ হচ্ছে গিয়ে ডলার কেনা বেচা করা, যদি আপনি করেন সেটাকে ফরেন এক্সচেঞ্জ মার্কেট বলে। আপনি বিদেশে যাবেন, আপনার 1 লাখ টাকা ডলারে কনভার্ট করলেন, এটার জন্য কিছু কমিশন পেল ব্যাংক বা সরকার, সেটাই ফরেন এক্সচেঞ্জ মার্কেট, আপনি ঢুকে গেছে ইন দ্য স্পট অ্যান্ড অলসো ইন দ্য ফরওয়ার্ড মার্কেটস। ঠিক আছে। সো ফরেন এক্সচেঞ্জ হচ্ছে গিয়ে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ করা আর নাথিং এলস। ওকে, ব্যাংকস রিলেটেড আসেন। এখানে আমরা অনেকেই অনেক কিছু কনফিউশন আছে যে এখন আসলে কয়টা ব্যাংক স্যার, কি কি ব্যাংক, এটা নিয়ে একটু আমরা গবেষণা করি, আসেন। সো আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স, একটু প্রথম থেকে যাই, একদম ইনিশিয়ালি যারা আমাদের এখানে একদম নতুন তারাও শিখুক একটু, যে বাংলাদেশ ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এটা ন্যাশনালাইজড কমার্শিয়াল ব্যাংকস হিসেবে ব্যাংকিং ইন্ডাস্ট্রি শুরু হয় বাংলাদেশে, যেখানে 2টা স্টেট ওন্ড স্পেশালাইজড ব্যাংকস ছিল এবং 3টা ফরেন ব্যাংকস ছিল। কি ছিল বা জানার দরকার নাই, 2টা স্টেট ওন্ড ছিল, 3টা ফরেন ব্যাংকস ছিল। 1980 সালে ব্যাংকিং ইন্ডাস্ট্রি অ্যাচিভড significant expansion with the entrance of private banks. তো বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাংকের নাম কি, কেউ বলতে পারবেন? হুম, এবি ব্যাংক। এবি ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক বলা হয়। এই আহ, হ্যাঁ, এবি ব্যাংক বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাংক। ঠিক আছে। সো নাও ব্যাংকস ইন বাংলাদেশ আর প্রাইমারি ইন টু টাইপস। এক নম্বর হচ্ছে স্কেডিউলড ব্যাংক বা শেডিউলড ব্যাংক বা শিডিউলড ব্যাংক বলে, যেমনি ইচ্ছে উচ্চারণ করেন, উচ্চারণ নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। The banks which get license to operate under Bank Company Act 1991, এবার সিনিয়র অফিসার কিন্তু আসছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991, কিন্তু এটার অ্যামেন্ডমেন্ট যদি বলে তখন কি করবেন, অ্যামেন্ডমেন্ট 2013-তে হয়েছে এটার। অ্যামেন্ডমেন্ট, হোয়াট ইজ অ্যামেন্ডমেন্ট? অ্যামেন্ডমেন্ট হচ্ছে কি এটার কিছু পরিবর্তন বা মডিফিকেশন হয়েছে। আর টার্মড অ্যাজ শিডিউলড বা স্কেডিউলড ব্যাংকস। ওকে, যারা ব্যাংক কোম্পানি একটা আন্ডার লাইসেন্স পেয়ে ব্যবসা শুরু করে তাদেরকে স্কেডিউলড ব্যাংক বলে। আর নন স্কেডিউল ব্যাংক হচ্ছে গিয়ে যারা এস্টাবলিশ ফর স্পেশাল একটা একটা স্পেশাল অবজেক্টিভ নিয়ে তারা ব্যাংকিং শুরু করে, যেখানে তারা ওই অবজেক্টিভ, যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক, তো প্রবাসীদের জন্য কল্যাণ করার জন্য এই ব্যাংকগুলো শুরু হয়েছে এইরকম। যদিও বলছে আমরা নন শিডিউল না, যাই হোক আমরা দেখবো নন শিডিউলই মনে হয়। দিস ব্যাংকস ক্যান পারফর্ম অল ফাংশনস অফ স্কেডিউল ব্যাংকস, মানে কি, মানে শিডিউল ব্যাংকে যা যা হয় এই ব্যাংকগুলোতেও তা তা হয়, কিন্তু এই ব্যাংকগুলোর একটা মোটো আছে, যেমন রাকাব অথবা এরকম কিছু আছে, যে আমার মোটো হচ্ছে কি আমি ওইটাই যাতে আমার অবজেক্টিভ থাকে ওই অনুযায়ী আমি কাজ করব। কৃষি হইলে কৃষি, প্রবাসী হইলে প্রবাসী,
তারপর হচ্ছে গিয়ে নন রেসিডেন্স হলে নন রেসিডেন্স, এরকম। সো এটাই ডিফারেন্স, আর কিছুটা যে এটা স্কেডিউল মানে সব রিলেটেড কাজ, নন স্কেডিউল মানেও সব রিলেটেড কাজ, কিন্তু তাদের একটা স্পেশাল অবজেক্টিভ আছে, ওইটাই মেইন আমাদের কাজ। আচ্ছা, এবার আসেন কি অবস্থা এখনকার এই রাইট নাও, আজকের দিনে যদি বলেন তাহলে দেয়ার আর 62 scheduled banks in Bangladesh who operated full control and supervision of Bangladesh Bank Act। তো এইটাই প্রথমে ভুল, এটা ইচ্ছা করে আমি দিয়েছি। এটা অনেক ওয়েবসাইটে আছে, তাই না? কি অনেক ওয়েবসাইটে কি আছে কিনা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন দেখেন প্রথমে আমার 62 ছিল, 62 থেকে যখন 5টা ব্যাংক মার্জ হয়েছে, 5টাই কি প্রাইভেট ব্যাংক না? তাহলে কয়টা হয়েছে এখানে বলেন কেউ? 57। কি 57 কিনা? 58 হবে না ভাই? হ্যাঁ হ্যাঁ, বলতেছি, এরপর প্লাস হচ্ছে গিয়ে 1, তাহলে 58। আচ্ছা, এখন আসেন এখানে আরো কিছু অ্যামেন্ডমেন্ট আছে, আসেন দেখাই কি অ্যামেন্ডমেন্ট, ভালো করে দেখেন। সেটা হচ্ছে গিয়ে schedule banks classified into following types। এক নম্বর হচ্ছে গিয়ে স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংক, মানে এসওসিবিএস, মানে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক। এখন এতদিন ছিল 6টা, এখন হচ্ছে গিয়ে 7টা। কি কি? সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী, রূপালী, বেসিক, বাংলাদেশ ব্যাংক পিএলসি, বিডিবিএল বলে যেটাকে, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি, এবং ব্র্যাকেটে লেখা গভর্নমেন্ট ইসলামী ব্যাংক। মানে এটা ইসলামী ব্যাংকে আমি অ্যাড করতে পারতাম, কিন্তু ইসলামী ব্যাংক হচ্ছে গিয়ে সকল ইসলামী ব্যাংকে এখন প্রাইভেট, সো আমি গভর্নমেন্টেরটা এখানে অ্যাড করে দিয়েছি। যদি আপনি এখানে অ্যাড না করেন তাহলে ইসলামীতে অ্যাড করতে হবে, কিন্তু দুইটাতে আপনি অ্যাড করতে পারবেন না, যদিও এটা ইসলামী তাও। তাহলে আমার এখানে গেল 7টা। স্পেশালাইজড ব্যাংক, ওই যে বললাম না স্পেশাল, মানে শিডিউল ব্যাংকের মধ্যে স্পেশাল কিছু ব্যাংক আছে যারা যারা নিজেদের মতো কাজ করে, তাদের স্পেশাল কিছু অবজেক্টিভস আছে, লাইক এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এক্সেট্রা। এরকম 3টা আছে। কি কি? বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি নির্ভর কাজ করে, রাকাব রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকুব বলে অনেকে, এরপর হচ্ছে গিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক। এই 3টাকে বলা হয় এসডিবিজ, মানে স্পেশালাইজড ব্যাংকস। কত হইলো? 3টার 7টা, 10টা। এবার আসেন প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস। দেয়ার আর 37 প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস which are majorly owned by the private entities। এটা ছিল 42টা। 5টা প্রাইভেট ব্যাংক যখন একটা হয়ে যায় তখন এটা 5টা বিয়োগ দিলে 42 থেকে 37 হয়, কিন্তু এক আর এটার সাথে যোগ হবে না, এক যোগ হয়ে গেছে এসওসিবি তে। ক্লিয়ার? তাহলে 37 প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক যদি হয়, তাহলে এর মধ্যে ক্যাটাগরিজ আছে 2 রকম। একটা হচ্ছে কনভেনশনাল, মানে কি ইন্টারেস্ট বেসড বা সুদ, সোজা বাংলায় সুদ রিলেটেড, 32টা আছে এরকম ব্যাংক, এগুলোর নাম মুখস্থ করার দরকার নাই। আর ইসলামী শরিয়া বেসড ব্যাংক, এটা হচ্ছে গিয়ে 5টা, এতদিন ছিল কয়টা? 10টা। তাহলে 5টা বাদ হয়ে গেছে, তাহলে আছে 5টাই কিন্তু ইসলামী ব্যাংক ছিল, এক্সিম ব্যাংক, কি কি জানি, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ব্যাংক, তারপর গ্লোবাল ইসলামী ব্যাংক আর ইউনিয়ন ব্যাংক। সো 5টা হয়ে গেছে, এটা প্রফিট লস শেয়ারিং মোড। সো টোটাল তাহলে কয়টা হলো? 32 + 5 37। এবার আসেন ফরেন কমার্শিয়াল ব্যাংক, কয়টা এখানে? 9টা, যারা আসলে ইনকর্পোরেটেড ইন অ্যাব্রোড, ব্রাঞ্চেস অফ দ্য ব্যাংকস হুইচ আর ইনকর্পোরেটেড ইন অ্যাব্রোড, মানে তাদের হেড অফিস হচ্ছে আসলে বিদেশ। তাহলে আচ্ছা, এটা নন শিডিউল আমরা পরে দেখি। তাহলে আমাদের কয়টা হইলো এখন বলেন তো ফুয়াদ? ফুয়াদ কি আছেন? কয়টা হইলো কে বলে, কে বলতে পারে? এই কি কেউ বলেন না কেন? শাহিন, শাহিন আলম আছেন? স্বর্ণালী, তৌসিফ বলেন। কি রে ভাই, মুনা আছেন? জি ভাইয়া।
হ্যাঁ, বলেন না কেন, কয়টা হইলো টোটাল? এখানে হচ্ছে গিয়ে ছয়টা, সরি 7টা। এখানে হচ্ছে গিয়ে 3 10, এখানে হচ্ছে গিয়ে 37, 10 আর 37 47, আর এখানে আছে 9টা, 47 আর 9 কয়টা? 56টা। এই 56টাই হচ্ছে গিয়ে ব্যাংক। তাহলে একটু আগে আমরা বললাম যে 62, আবার কি জানি 58, 58 কিভাবে হইলো তাইলে? এখানে একটা কনফিউশন আছে, যেটা বাংলাদেশ ব্যাংক এখন আপডেট করতেছে না। কিন্তু আমি হিসাব করে দেখছি যে 58, 56-এর মতোই হয়। আবার 58 কিভাবে লেখছে আই ডোন্ট নো। হয়তো তারা ইসলামী ব্যাংকে দুইবার কাউন্ট করতেছে, অথবা কোনো একটা ইস্যুজ এখানে আছে। তো আমি যেটা দিয়েছি আপাতত এইটাই পড়বেন। বাকি যদি আপডেট করা হয় পরে আমি এটা আপডেট করে দিব। ক্লিয়ার? সো আমাদের হিসাবে হচ্ছে গিয়ে 56 টোটাল। টোটাল 56। এই প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু আলাদা আলাদা প্রশ্ন আসতে পারে, স্পেশালি স্টেট ওন্ড ব্যাংক কয়টা। আর ভাইয়া, হচ্ছে, হ্যাঁ বলেন। এরকম কি মানে আগে ছিল 62টি ব্যাংক ছিল আগে। হুম তো হুম। যেহেতু পাঁচটা সমন্বিত হয়ে গেছে, তাহলে পাঁচটা বাদ দিলে 57, আর যেহেতু সম্মিলিত মিলে একটা হয়েছে এই জন্য 58, এরকম কিছু। হ্যাঁ ঠিক আছে, আমি তো এটা প্রথমেই বললাম, কিন্তু হিসাব করে দেখতেছি আমরা যে আমাদের 56 হয়। বুঝেছেন? কারণ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ছিল 42টা আগে, এটা ছিল আগে 42টা। সো এই 62 ছিল নাকি 61 ছিল, এটা হচ্ছে কি আমাদের মেইন কনসার্ন। তাও 58 হয় না, দুইটা হয়তো কোথাও ডাবল কাউন্ট হচ্ছে। সো এটা দেখি আমরা বাংলাদেশ ব্যাংক না এটা ভাইয়া, আরেকটা 61-এর পরে এই যে নগদ ডিজিটাল ব্যাংকিং যেটা, ওইটা সহ 62 হ্যাঁ সম্ভবত। হ্যাঁ, বুঝতে পারছি। নগদ ডিজিটাল ব্যাংক এটা কখনোই অ্যাড হবে না এখানে, কারণ ওটা ডিজিটাল ব্যাংকের তালিকায়, এটা অ্যানালগ ব্যাংকের তালিকায় নাই। সো আমরা দেখতে যাচ্ছি, এটা আমরা অলরেডি খোঁজও নিয়েছি যে বাংলাদেশ ব্যাংক এটা আপডেট করবে। দেখবেন এখান থেকে প্রশ্ন আসবে না, কেন? বাংলাদেশ ব্যাংক নিজে আপডেট করে না এখনো। যদি পরীক্ষার আগে আপডেট হয়ে যায় তা আপনারা তো পাবেনই, আমি পাইলে আপনাদের দিয়ে দিব। তো আপাতত এইটাই পড়েন যে স্পেশাল, মানে কোনটা কি এটা আপনারা দেখেন। যে ইসলামী শরিয়া বেস্ট কিন্তু ছিল 10টা, হয়ে গেছে 5টা স্বাভাবিক, 5টা আউট হয়ে গেছে। আউট হয়ে একটা যে অ্যাড হয়েছে ওইটা কোথায় গেছে? ওইটা গেছে এইখানে, এই যে স্টেট ওন্ড 7, আগে ছিল 6। ওকে, আরেকটা কথা এখানে বলতে ভুলে গেছি। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক অর্ডার কত? 1972 সালের, এবং ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991। এই জিনিসগুলো কিন্তু মনে রাখবেন। আচ্ছা, আমরা একটু আগাই, এটা এরকমই থাকুক। আমাদের 5টা নন স্ক্যাজিউল ব্যাংকস আছে বাংলাদেশে, সেটা হচ্ছে গিয়ে এক, আনসার ভিডিপ উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, গ্রামীণ ব্যাংক, জুবিলী ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংক। এই 5টা নন স্ক্যাজিউল ব্যাংক মনে রাখবেন। আসেন আসেন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো দেখি। বাংলাদেশে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস হচ্ছে গিয়ে রেগুলেট হয় ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993 দিয়ে। খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট, এটা কিন্তু মনে রাখেন নাম্বারটা। অনেকে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991-এর সাথে মিলাই দিয়েন না। নন ভাইয়া, ব্যাংক, এই নন শিডিউল্ড বলতে কি বোঝায় আসলে ভাইয়া? নন শিডিউল প্রথমেই তো আমি বলছি যে নন শিডিউল হচ্ছে গিয়ে তারা একটা স্পেশাল অবজেক্টিভ নিয়ে অপারেটিং করে। এই যে আমাদের প্রথমেই তো আপনার বলা, তখন আপনি কই ছিলেন? কই গেল? এই যে দেখেন, বলছে দ্য ব্যাংকস আর এস্টাবলিশ অবজেক্টিভ অ্যান্ড অপারেট আন্ডার দ্য অ্যাক্টস দ্যাট আর এনাক্টেড ফর মিটিং আপ দোজ অবজেক্টিভস। ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে ব্যাংক কোম্পানি অ্যাক্টের আন্ডারে তারা লাইসেন্স নিয়েছে, সেটা হচ্ছে গিয়ে শিডিউল ব্যাংক। আর এরা হচ্ছে গিয়ে লাইসেন্স নিয়েছে এবং এরা শিডিউল ব্যাংকের সকল কাজই এরা করে, কিন্তু এরা একটা স্পেশাল অবজেক্টিভ নিয়ে কাজ করে, লাইক স্কেডিউল ব্যাংকের মধ্যে যে স্পেশালাইজড ব্যাংক আছে সেগুলা। আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? কারেন্ট আপ ডাউন করছে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? কারেন্ট মনে একটু আপ ডাউন হয়েছে। আপনারা কি শুনতে পাচ্ছেন এখন আমাকে?
হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, কারেন্ট একটু আপ ডাউন হয়েছে, সরি। এখন কারেন্ট চলে গেছে কিন্তু আমার জেনারেটর চলতেছে। সো আমরা কতটুকু পড়েছিলাম? ওকে, এটা আমরা দেখছি অলরেডি। আচ্ছা, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস দেখি, যেটাকে আমরা বলি এনবিএফআই, বা নন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হতে পারে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনও হতে পারে। ভাই সবাই কি আমাকে শুনতেছেন ভাই? ভাই সব, বোন সব, মুনা শুনতেছেন? শাহিন, তৌসিফ? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, তো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসটা কি? এটা হচ্ছে গিয়ে নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেটাই বলেন, এনবিএফআই বা এফআই। এগুলো একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993 সালের রেগুলেট হিসেবে চলে, মানে রেগুলেশনস হিসেবে। এবং এটা কন্ট্রোল করে কারা? বাংলাদেশ ব্যাংক। এইটাই কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, যে হু কন্ট্রোল বাংলাদেশ ব্যাংক। ওকে। আচ্ছা, 35টা financial institutions is now right now operating in Bangladesh, while the maiden one was established in 1981, মানে সর্বপ্রথম এনবিএফআই এস্টাবলিশ হয় 1981 সালে। গভর্নমেন্ট ওন্ড এর মধ্যে দুইটা আমরা জানি, সাধারণ বীমা, আরেকটা কি জানি, জীবন বীমা। সাবসিডিয়ারি অফ আ স্টেট ওন ব্যাংক একটা, এটা মনে হয় আমাদের কিনা জানি না। প্রাইভেট ডোমেস্টিক 16টা এবং জয়েন্ট ভেঞ্চার 16টা। এরকম ভাবে হচ্ছে গিয়ে 35টা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস আমাদের রাইট নাও অপারেট করতেছে আন্ডার বাংলাদেশ ব্যাংকের আন্ডারে। আচ্ছা, মেজর সোর্স, এদের ফান্ড কিভাবে কালেক্ট হয়? এদের মেজর সোর্স হচ্ছে গিয়ে টার্ম ডিপোজিট, এরা মানুষের থেকে টার্ম ডিপোজিট নেয়। তারপর হচ্ছে গিয়ে ক্রেডিট ফ্যাসিলিটিও দেয়, আবার আদার ব্যাংক থেকেও ক্রেডিট ফ্যাসিলিটি নেয়, কল মানি নেয়, এগুলা বন্ড নেয়, সিকিউরিটাইজেশন নেয়, মানে শেয়ার বাজারে সিকিউরিটিও নেয়, বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বন্ডও নেয়, অন্যান্য ব্যাংক থেকে লোন নেয়, ক্রেডিট ফ্যাসিলিটি বলে যেটাকে। লোনের আরেক নাম হচ্ছে কি ক্রেডিট। আর টার্ম ডিপোজিটও নেয়, অ্যাটলিস্ট 3 মান্থস টেনার, অ্যাটলিস্ট। ওরা 3 মাস, 6 মাস, 1 বছর, অনেক রকম করে, মানে এই যে ডিপোজিটের মতো ব্যাংকের, ওরা এগুলা দিয়েই চলে। আচ্ছা, এরপর হচ্ছে দ্য মেজর ডিফারেন্স বিটুইন ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইটস এ ভেরি গুড কোশ্চেন। রাখেন, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে দুই একটা, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ক্যান নট ইস্যু চেকস, পে অর্ডারস অর ডিমান্ড ড্রাফটস, যেটা ব্যাংক পারে, তাই না? ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ক্যান নট রিসিভ ডিমান্ড ডিপোজিট, যেটা ব্যাংক রিসিভ করতে পারে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ক্যান নট বি ইনভলভড ইন ফরেন এক্সচেঞ্জ ফিনান্সিং। স্বাভাবিক, আমরা যারা ব্যাংক তারা কিন্তু ফরেন এক্সচেঞ্জ ফিনান্সিং করি, এলসি দেই, এলটিআর দেই, এরকম অনেক কিছু ফরেন এক্সচেঞ্জের আমরা দেই। এই যে আপনাদের একটা প্রশ্ন আসছিল, which is not a negotiable instrument, which is not a negotiable instrument, negotiable instrument যেটাতে নেগোশিয়েট করা যায়, এটা কি? চেক। আরেকটা কি? ডিমান্ড প্রমিসারি নোট, এটা লোন নিতে লাগে। আরেকটা কি? বিল অফ এক্সচেঞ্জ, যেটা ফরেন এক্সচেঞ্জে লাগে। তার মানে তিনটা জিনিস, একটা হচ্ছে ক্যাশ বা জিবিতে লাগে চেক, লোনে লাগে ডিপি নোট, এবং ফরেন এক্সচেঞ্জে লাগে বিল অফ এক্সচেঞ্জ। শেষ, এই তিনটেই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এনআই বলা হয় সংক্ষেপে। আর যেটা ছিল আরেকটা ব্যাংক ড্রাফট, ওইটা লাগে না, ঠিক আছে? ওইটা দ্যাটস নট আ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। ওকে। আরেকটা হচ্ছে গিয়ে প্রশ্ন আসছিল আপনাদের, যে কোন নিচের কে চেক বাদ দিতে পারবে, বা চেক কি জানি একটা আসছে, যে চেক রিসিভ নাও করতে পারে। সেটা সোজা কথা, যে ড্রয়ার, ড্রয়ারকে বলা হয় ব্যাংক। ড্রই হচ্ছে গিয়ে, যে হচ্ছে গিয়ে আসছে চেক নিয়ে, সেটা নিজে কাস্টমার বেনিফিশিয়ারি হতে পারে, আবার তার ভাইকেও বা যে কোনো বেয়ারারকেও দিতে পারে। সো চেক যে বেয়ার করে আনে, যে কাউন্টারের সামনে দাঁড়ায়, তাকে বলা হয় ড্রই। যে সে ড্র করেছে চেকটা, কাকে করেছে? ব্যাংকে, যে কিনা ড্রয়ার। এবং বেনিফিশিয়ারি হচ্ছে গিয়ে যার চেক, এইটা। আরেকটা ছিল নমিনি, নমিনি তো কখনোই চেকের রিলেটেড না, ওটা অ্যাকাউন্ট রিলেটেড। ক্লিয়ার?
সো এই জিনিসগুলো যদি আপনারা ব্যাংকার হন দেখবেন আপনাদের কাছে খুব মজা লাগতেছে, তখন দেখবেন সবই পারতেছেন। So, financial institutions can conduct their business operations with diversified financing models like syndicated financing, bridge financing, lease financing, securitization instruments, private placement of equity, etc. এটা কয়েকটা জিনিস ব্যাংকও করে, যেমন সিন্ডিকেটেড ফিনান্সিং ব্যাংক করতে পারে, লিজ ফিনান্সিং হয়তো ব্যাংক করে, ব্রিজটা জানি না, সিকিউরিটাইজেশন পারে না ব্যাংক, আর প্রাইভেট প্লেসমেন্টও পারে না। তো এই ব্যাংক আর ফিনান্সিয়াল এই একটা পার্থক্য। আচ্ছা আসেন ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলি আবার। বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টরে বাংলাদেশে মানে স্বাধীনতার পরে দুইটা ন্যাশনালাইজড ইন্স্যুরেন্স কোম্পানিজ হয়েছে, একটা লাইফ একটা জেনারেল, তাই না? আর একটা ফরেন ইন্স্যুরেন্স কোম্পানি হয়েছে। সো স্বাধীনতার পরে দুইটা ন্যাশনালাইজড ইন্স্যুরেন্স, একটা লাইফ ইন্স্যুরেন্স একটা জেনারেল। জেনারেল মানে কি, মানে জীবন বীমা রিলেটেড না, সাধারণ, যেটা সাধারণ বীমা। Nowadays 77 companies are operating under Insurance Act 2010। তার মানে আমরা কি কি অ্যাক্ট জানলাম? মানি মার্কেট বা ব্যাংক রিলেটেড হচ্ছে গিয়ে কি, ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991। আরেকটা কি এনবিএফআই রিলেটেড হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, ইনস্টিটিউশন অ্যাক্ট 1993। আর ইন্স্যুরেন্স কোম্পানিটা হচ্ছে কি ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010। এইগুলো একটু মনে রাখেন আল্লাহর ওয়াস্তে, তাইলে অ্যান্সার করতে পারবেন। আচ্ছা এই 77টা কোম্পানির মধ্যে 31টা হচ্ছে কি জীবন বীমা রিলেটেড, যেখানে আবার ফরেন কোম্পানিও আছে, আর একটা হচ্ছে কি স্টেট ওন্ড কোম্পানি, আর বাকি 46টা হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিজ ইনক্লুডিং একটা স্টেট ওন্ড কোম্পানি। তার মানে টোটাল স্টেট ওন্ড দুইটা, একটা হচ্ছে কি লাইফ একটা জেনারেল, আর জেনারেল ইন্স্যুরেন্স 46টা ইনক্লুডিং ওয়ান স্টেট, 31টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইনক্লুডিং ওয়ান স্টেট, আবার ওখানে ফরেন কোম্পানি আছে কিছু। Insurance companies in Bangladesh provide following services: life insurance, general insurance, reinsurance, micro insurance, takaful or Islami insurance। এই পাঁচটা ওরা সার্ভিস দেয় ইন্স্যুরেন্স কোম্পানি। আচ্ছা এমএফআইস বা মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনস কি? এরা হচ্ছে কি বাংলাদেশে ফর্মাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস হিসেবে কাজ করে, যেমন ন্যাশনালাইজড কমার্শিয়াল ব্যাংকস। এগুলো হচ্ছে গিয়ে এমএফআইস আসলে তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে গভর্নমেন্টের এনজিও যেগুলো আছে, স্পেশালাইজড গভর্নমেন্ট অর্গানাইজেশনস, নন গভর্নমেন্ট এনজিও, তারপর হচ্ছে ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংকস এন্ড, এইটা দরকার নাই। এরকম ইয়াগুলোই হচ্ছে গিয়ে মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনস। এটা রেগুলেট করে হচ্ছে গিয়ে এমআরএ, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, এটা ইয়া করে। তো আমরা দেখি রেগুলেটরস গুলা কি কি, এখান থেকে প্রশ্ন আসবে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। সো বাংলাদেশে যারা ফিনান্সিয়াল সিস্টেমের রেগুলেটর তারা কে কে, একটা হচ্ছে কি সেন্ট্রাল ব্যাংক, রেগুলেটর অফ মানি মার্কেট। বাংলাদেশ ব্যাংক অ্যাক্টস অ্যাজ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, which was established December 16, 1971। স্বাধীনতা বিজয় দিবসেই বাংলাদেশ ব্যাংকের এস্টাবলিশ হয় থ্রু দ্য enactment of Bangladesh Bank Order 1972, যেটা আমরা পড়েছি আগে, প্রেসিডেন্টস অর্ডার নং 127 of 1972, অ্যামেন্ডমেন্ট ইন 2003। 2003-তে অ্যামেন্ড হয়েছে, মানে অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে মডিফাইড। বিবি বা বাংলাদেশ ব্যাংক হ্যাভ বিন entrusted to a 9 members board of directors which is headed by the governor, who is the chief executive officer of this institution as well। BB has 50 to 60 departments and 10 branch offices। পুরা বাংলাদেশে 10টা তাদের অফিস আছে, 10টা শাখা। রেগুলেটর অফ ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়েটস, এটাকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিসেক বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ইট ওয়াজ এস্টাবলিশড অন June 8, 1993। প্লিজ আপনার ডেটগুলা, এস্টাবলিশমেন্টগুলা আর অ্যাব্রিভিয়েশনগুলো খুব মনে রাখবেন, দাগায় দাগায় পড়বেন। এটা আন্ডার দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993। দেখেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট একই, 1993। এটা 5 জন সদস্য নিয়ে এটা গঠিত হয়েছে, যার হেডেড বাই এ চেয়ারম্যান। ওকে, রেগুলেটর অফ মাইক্রো ফিন্যান্স, যেটা একটু আগে আমরা পড়লাম। মাইক্রো ফিন্যান্স হচ্ছে গিয়ে ছোট ছোট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলা, যেটা রেগুলেটরি অ্যাক্ট, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অ্যাক্ট 2006,
Act Nong 32 of 2006, which came into effect from August 27, 2006. Under this act, the government established Microcredit Regulatory Authority, MRA বলা হয় এটাকে, ওকে? আর ইন্স্যুরেন্স অথরিটি হচ্ছে গিয়ে ইডরা বলে এটাকে। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, ইডরা, ওয়াজ ইনস্টিটিউটেড। এটা 2011 সালে হয়েছে। আপনারা ওই কোন মাসে হয়েছে এটা মনে রাখার দরকার নাই, ওইটা এত ডিটেলে আসবে না। ডিটেল দিতে পারলে তো অনেক ভালো, কারণ এক কথায় প্রশ্ন আসবে আপনাদের, মানে রিটেনে। আর যদি না দিতে চান, শুধু ইয়ারগুলা মনে রাখেন। এটা রেগুলেটর অফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বিং এম্পাওয়ার্ড বাই ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট, মানে ইডরা অ্যাক্ট 2010। আচ্ছা, ইডরা অ্যাক্টটা কিন্তু আবার 2010, আর এটা ইনস্টিটিউটেড মানে শুরু হয়েছে 2011 থেকে। আর দিস ইনস্টিটিউশন ইজ অপারেটেড আন্ডার মিনিস্ট্রি অফ ফিনান্স, মানে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় আর্থিক সচিব বা আর্থিক বিভাগ আমাদের সবকিছুই কন্ট্রোল করে, তো এইটাও কন্ট্রোল করে। অ্যান্ড এটাতে চারজন মেম্বার হিসেবে থাকে। তার মানে ব্যাংকে মেম্বার 9 জন, ক্যাপিটাল মার্কেটে মেম্বার 5 জন, আর ইন্স্যুরেন্স অথরিটিতে 4 জন মেম্বার নিয়ে এগুলা গঠিত হয়। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, আপনারা ধৈর্য ধরে ক্লাস করেছেন। আপনারা হয়তো আহ, অনেক কিছু জেনেছেন, অনেক ডেটা ছিল এটার ভিতরে। আপনারা এটা আবার দেখবেন। আমরা এক একটা ভিডিও অ্যাডভাইস দিব যে 2-3 বার করে স্কিপ করে করে দেখবেন। আর আমাদের সকল কিছু আপনাদের আমরা দিয়ে দিব অলরেডি। সো ডোন্ট ওয়ারি, যেই যেই গ্রুপ আছে সব গ্রুপে আপনারা এই পিডিএফ পেয়ে যাবেন, এই ভিডিওটা পেয়ে যাবেন, ওকে? সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন। বাই বাই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, এনিওয়ান। 2 মিনিট কোশ্চেন অ্যান্সার একটু বলেন কেউ থাকলে। কেউ কি আছেন? পারিজাত আপনি বলেন, আর শাহিনও বললেন। শাহিন আমাদের অনেক কথা বলতো গ্রুপে। জি ভাইয়া, আসলে অনেকদিন থেকে আপনার ক্লাস হয় না, ক্লাসগুলো অনেক মিস করি। আর হচ্ছে ভাইয়া আমি আসলে খুব কি বলবো, ডিভাস্টেড। এখন ওই যে ব্র্যাক ব্যাংকে আসি আর কি ভাইয়া, ছাড়ে দিব। কারণ যেহেতু হচ্ছে না, প্রিলিলি কোয়ালিফাই হচ্ছে না। হুম। তো একটু যদি বিশ্লেষণ করতেন ভাই, কিভাবে আগানো যায়। ম্যাথ গুলা সময় পাচ্ছি না, আমার টাইম ম্যানেজমেন্ট গুলো হচ্ছে না। আমি জানি আপনার উপর ভরসা আছে, আপনি একটা ভালো সলিউশন দিবেন আর কি। না, আমার কথা হচ্ছে গিয়ে বেশি কিছু পড়ার দরকার নাই। আমরা কি হয়, আমরা অনেক বেশি পড়ার কথা চিন্তা করে পড়াই হয় না। যেমন আমাদের এক কলিগ আছে, সে বলে স্যার আজকে আমি এইটা করবো ওইটা করবো, আমি পুরো ডায়েরি নিয়ে আসছি, 20টা কাজ করবো আজকে। দিন শেষে দেখা যায় যে ওই 20টা কাজ লিখতে লিখতে তার দিন শেষ। সো সো আগে রিল্যাক্স হন, পারলে কোথাও ঘুরে আসেন, আর আল্লাহর ওয়াস্তে জবটা ছেড়ে দেন। কারণ কি, আমি প্রাইভেট ব্যাংকে জব করে জব পেয়েছি, এবং আমি জানি এই জব হওয়ার জন্য আমার কিন্তু ডায়াবেটিস হয়ে গেছে। মানে আমি কিভাবে পড়ালেখা করছি আবার বুঝছেন? আমি 3 ঘন্টার বেশি ঘুমাইতামই না, মানে আমার এমন টেনশন শুরু হয়ে গেছিল। টেনশন না নিলেও কিন্তু হইতো মানে তখন আমার রিজিকে ছিল, দ্যাটস ইট। সো শুধু রিজিকের উপর আমি আবার ভরসা করি না। রিজিক বলছে আল্লাহ আছে একদম ফিক্সড, কিন্তু সেটা অনুসন্ধান করতে হবে তোমাকে। তো তুমি ওটার জন্য বসে থাকলে হবে না, ওইটাকে অনুসন্ধান করো, তখন ইউ উইল ফাইন্ড। সো আপনারা প্লিজ, এই যে স্যাক্রিফাইস করতে হবে অনেক কিছু, হ্যাঁ, স্যাক্রিফাইস করেন। অনেক আড্ডাবাজি করতাম আমি, আমি ওগুলো স্যাক্রিফাইস করেছি। আমার ফ্যামিলিতে সময় কম দিছি, আমার শরীরের উপর আমি অত্যাচার করেছি অনেক। আর আমি শুধু নিউ নিউ টেকনিক শিখতাম। আমি শুধু ওইরকম, মানে সোজা কথা ধান্দায় থাকতাম ওইটার, যে আমি কিভাবে নতুন ভাবে বা এরকম। আমার ওয়াইফ বলতো যে বুইড়া হয়ে পোলাপাইনদের সাথে চলতেছে। সো এই টেকনিক গুলো আপনাদের ফলো করতে হবে, যে কিভাবে কে পড়তেছে, গাইডলাইন নেন। ক্লাস তো সবাই করে, সবখানে কোচিং হচ্ছে এখন, সবাই কি জব পায়? সো গাইডলাইন নেন, শিখেন। গাড়ি চালানো আগে শিখতে হবে, গাড়ি কেনার আগে। সো আপনারা আগে শিখেন ঠিক মতো, তারপর আপনারা দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। প্লিজ ক্লাস মিস দিয়েন না। আর আমরা কি হয়, আহ কি কোনো একটা ওকেশন আসলে, ঈদ বলেন বা আহ বাংলা নববর্ষ বলেন বা এই বিশ্বকাপ বলেন, এরপর আমাদের একটা ঢিলামি শুরু হয়ে যায়। সো ব্যাংকের জব পাওয়া মানে এখন খুবই টাফ হয়ে যাবে রাইট নাও। কারণ এখন যেহেতু সিলেবাস চেঞ্জ হচ্ছে, অনেকের জন্য কঠিন হবে, অনেকের জন্য সহজ হবে। মনে রাখেন,
যেহেতু চেঞ্জ হয়েছে তাইলে কয়েক মাস বা প্রথম প্রথম কোশ্চেন অনেক ইজি হবে। কেন? কারণ পোলাপান তো জানেই না কি আসবে। সো ওদেরকে রিল্যাক্স করার জন্য কোশ্চেন কিন্তু ইজি হবে। আস্তে আস্তে এটা কঠিন হবে, এবং আস্তে আস্তে দেখবেন সার্কুলারই পাচ্ছেন না। এটা সবচেয়ে একটা অ্যালার্মিং বিষয় কিন্তু। আপনারা রিয়েলাইজ করতেছেন কিনা আই ডোন্ট নো, বাট এটা কিন্তু রিয়েলাইজেশন করা উচিত। যে আমার কথা হচ্ছে গিয়ে, আমার বয়স 23 বা 24, আপনার বয়স বলতেছি, আমার বয়স তো জীবনও 23-24 না। মনে করেন আপনার বয়স 24 বা 25 বা 30, আরো 2 বছর তো এখন বাড়াইছে। ধরে নেন দিস ইজ ইয়োর লাস্ট এক্সাম, বা আপকামিং যে এক্সামটা আসবে, দিস উইল বি ইয়োর লাস্ট এক্সাম। এটাতে যদি না হয় আপনার আর হবে না, এই রকম ভাবে পড়েন, তাইলে আপনি টিকবেন। কারণ ভাই, আবারও চলে গেছে মনে হয়। সবাই কি আমাকে শুনতেছেন? কারেন্ট একটু মনে হয় আবার আপ ডাউন করছে, মানে কারেন্ট আসছে এখন। সরি সরি সরি, আবারও কারেন্ট আপ ডাউন হয়েছে, রিয়েলি সরি। এখন কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো আমি বললাম যে আপনারা ওইরকম ভাবে পড়েন যে দিস ইজ ইয়োর লাস্ট এক্সাম, বা আপকামিং এক্সাম উইল বি ইয়োর লাস্ট এক্সাম। আপনার বয়স থাকুক না থাকুক, এরকম ভাবে পড়ালেখা করেন। যেহেতু অনেকগুলো সার্কুলার একসাথে দিছে, আমার কেন জানি মনে হচ্ছে, মানে আমার সিক্স সেন্স বলতেছে যে এই বছর আর সার্কুলার নাও আসতে পারে। আই থিংক আর মাত্র 6 মাস আছে, এগুলো হইতে হইতে দেখবেন 6 মাস শেষ। সো আমি দোয়া করি আমার এই ধারণাটা যাতে ভুল হয়। সো পোস্ট অনেকগুলো থাকুক, যেমন আমি আমার যে জব এখন করতেছি, আমি 5th হয়েছি এটাতে। তো আমার পোস্ট যেটাই থাকুক, আমি যাতে মেধা তালিকায় থাকি এরকম ভাবে পড়ালেখা করেন। জব পাওয়ার জন্য পড়ালেখা করেন না, তাহলে জব পাবেন না। মেধা তালিকায় থাকতে পারি যাতে, মানে মেধা তালিকা বলতে আমার মতে মেধা তালিকা মানে 1 থেকে 10, এর পরে না। সো ওই মেধাতে যাতে থাকতে পারেন, তাইলে দেখবেন আপনি জব পেয়েছেন, নাহলে কিন্তু জব পাবেন না, যত ভালো টিচারের কাছেই পড়েন না কেন। আর আমাদের কিছু কথা, কয়েকটা কথা, সব কোচিং একরকম না। আমরা একটু বাস্তবমুখী কথা বলি, আমরা একটু আপডেটেড কথা বলি। আমি আরেকটা কথা বলবো যে আপনারা নিজেদেরকে প্লিজ আপডেট করেন। বি স্মার্ট, একটু স্মার্ট হন। যে এই যে এআই রিলেটেড যুগ এখন চলতেছে, হুম, এআই রিলেটেড রিসার্চ একটু করেন। তাইলে কি হবে, আপনার যে কম্পিউটারের যে জিকেটা, কম্পিউটার রিলেটেড, যদিও কম্পিউটার রিলেটেড জিকে মনে হয় ইয়াতে আছে না, শুধু প্রিলিতে, সেটা যাতে কভার হয়। কারণ আপনি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি না পারলে সমস্যা নেই, কিন্তু বাকিগুলো তো ভাইয়া আপনি অনেক বছর ধরে পড়তেছেন, সেগুলো যদি আপনার ভুল হয় তাহলে আপনি জীবনেও টিকবেন না। আর এখন মনে করেন মিনিমাম 50 প্রিলিতে পাইতেই হবে, যেমনি হোক পেতে হবে, এনি লিগ্যাল ওয়েতে পেতে হবে, নট ইন ইন ইলিগেল ওয়ে, যে কোশ্চেন পাইলাম বা এরকম, নো। টোটালি লিগ্যাল ওয়েতে আপনি যে কোনো ভাবেই হোক পড়ালেখা করেন না করেন টিকতে হবে। আর শুধু পরীক্ষার জন্য অ্যাপ্লাই করলাম তাইলে কিন্তু হবে না। কেন? কারণ ওই পরীক্ষা আপনি যখন টিকবেন না, তখন আপনি হতাশ হয়ে যাবেন। সো আমি মনে করি যদি ব্যাংক রিলেটেড পড়ালেখা করেন বিসিএস এর জন্য, বিসিএস জীবন থেকে মুছে ফেলেন আপাতত। আর যদি বিসিএস করেন তাহলে ব্যাংকের দরকার নেই। ওই ব্যাংক করলে বিসিএস হয়ে যায়, বিসিএস করলে ব্যাংক হয়ে যায়, ভাই কয়জনের হয়? কয়জনে হয়? ওই এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট কি আপনি হতে পারবেন? তাইলে করেন, তাহলে ওই রকম ভাবে প্রিপারেশন নেন। আর ওই যে তেল গ্যাস হাবি জাবি এগুলোতে প্লিজ আপনারা, প্রাইভেট ব্যাংক, এমটিও, অনেক স্যালারি, যদি ওগুলাতে যে যাওয়া আহ, মনে হয় দরকার তাইলে চান। আর যদি সরকারি ব্যাংক, যেহেতু এই যে 1 তারিখ দেখবেন পে স্কেল হয়ে যাবে, এরপরে দেখবেন মনে করেন যুদ্ধের মতো নেমে গেছে সবাই। সরকারি ব্যাংকের সম্পর্কে যে কেউ জানতো না সেও নেমে যাবে এখন। অনেকে দেখবেন যে পে স্কেল কি, কাদের বাড়তেছে বেতন কোনো খেয়ালই নেই। এরা যখন ফিল্ডে নেমে যাবে এই বয়সে, তখন কিন্তু আপনাদের প্রবলেম হয়ে যাবে। সো সিট একটা আছে, বয়স আমার 32 বছর, আর একটা এক্সাম দিতে পারবো আমি, এরকম ভাবে পড়ালেখা করেন। ওকে, বাই বাই, খোদা হাফেজ। আর কোনো কোশ্চেন নাই কারো?
থ্যাংক ইউ। নেক্সট ক্লাস আপনাদের দেখা হবে, বাই।